নমস্কার। উইশ ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরকে স্বাগত জানিয়ে আপনাদের সবাইকে প্রাণ ভরা শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছি আমার নতুন বছরের প্রথম ভিডিও। আর নতুন বছরের প্রথম ভিডিও কি হতে পারে না, 2025 সালে যে বই আমি পড়েছি সেই বইগুলোর থেকে কিছু বই আমি তুলে এনেছি, কিছু বই আমি নিয়ে এসেছি আপনাদের সামনে, সেগুলোকে আপনাদের রেকমেন্ড করার জন্য। আপনারা যদি আমার অলরেডি সাবস্ক্রাইবার্স হয়ে গিয়ে থাকেন তাহলে তো জানেনই, আর যারা নতুন সাবস্ক্রাইবার্স তাদের বলে রাখি যে প্রতি বছর আমি এরকম বেশ কিছু বই রেকমেন্ড করি, যে বইগুলো আমি মোটামুটি ধরুন এই বছরে পড়েছি এবং মনে হয়েছে যে এই বইগুলো আমার দর্শকদের আমি রেকমেন্ড করতেই পারি। কারণ বইগুলোর মধ্যে আমি খুব মিনিমাল ফ্লস খুঁজে পেয়েছি সাহিত্য হিসেবে বা নন ফিকশন হিসেবে। এর মধ্যে নানা রকম বই আছে, বিভিন্ন ভাষার বই আছে, বিভিন্ন জনরার বই আছে। আর একটা কথা বলে রাখা ভালো যে এই বইগুলো নিয়ে যে আমি মতামত দেব সেটা একান্তই আমার ব্যক্তিগত। আমার কি কি ভালো লেগেছে বইতে সেটা আমি বলবো, এবং এবং কেন এই বইগুলো আপনাদের রেকমেন্ড করছি সেটাও আপনাদের জানাবো। তাহলে দেরি না করে শুরু করা যাক বুক রেকমেন্ডেশন 2025 পার্ট 1। তাহলে প্রথমে যে ভিডিও হচ্ছে এই বইটি, যুযুধান। লেখক হচ্ছে তথাগত মুখোপাধ্যায় এবং এটি বেরিয়েছে প্রতিভাস থেকে। এটি মুদ্রিত মূল্য হচ্ছে 600 টাকা। এর প্রচ্ছদটি এঁকেছেন বা বলতে পারি গ্রাফিক ডিজাইনই করা, এটা করেছেন সুদীপ্ত দত্ত, এবং এর মোট পৃষ্ঠার সংখ্যা হচ্ছে প্রায় 300 পাতা, মানে 296 পাতা মতন আর কি। তো যুযুধান সম্পর্কে একটু একটা আভাস দিয়ে রাখি যে যুযুধান কিন্তু অনেকদিন আগে সানন্দা পত্রিকাতে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, এবং সে সময় যথেষ্টই আলোড়ন ফেলে এই উপন্যাসটি। আমি মূলত এই লেখককে একজন অত্যন্ত আন্ডাররেটেড লেখক বলে মনে করি। আমার আন্ডাররেটেড থ্রিলার লেখকদের একটি ভিডিও কিছুদিন পরেই আসবে, একটা ছোট্ট স্পয়লার দিয়ে রাখি যে তাতে এই লেখকের নাম কিন্তু রয়েছে। ইনি একটি এমন শাখায় বা এমন একটি সাবজনরার থ্রিলার ইনি লেখেন যেটা নিয়ে আমার মনে হয় না বাংলায় খুব বেশি কাজ হয়েছে বলে। সেটা হচ্ছে কর্পোরেট থ্রিলার। মানে ধরুন ম্যানেজমেন্ট লেভেলে, কর্পোরেট লেভেলে বিজনেস রাইভালরি থেকে শুরু করে অন্তর্ঘাত, খুন, এই ধরনের নানা ঘটনা তো হয়ে থাকে, সেগুলো নিয়ে এবং তার সঙ্গে অন্যান্য আঙ্গিক মিলিয়েই ওনার উপন্যাসগুলো সাধারণত হয়ে থাকে। আমি বেশিরভাগ যা ওনার উপন্যাস পড়েছি তাতে তো তাই হয়েছে। তো এই উপন্যাসটিও তার অন্যথা নয়। এই উপন্যাসটি মূলত কর্পোরেট রাইভালরি নিয়ে, এবং এখানে একটি কোম্পানি, একটি উচ্চাকাঙ্ক্ষী ধনকুবেরের কোম্পানি বলতে পারেন, তারা পাওয়ার প্ল্যান্ট বা বেশ কিছু পাওয়ার ইউনিটস সারা ভারতবর্ষে খুলতে চাইছে। মূলত মহারাষ্ট্রের একটি অঞ্চল, একটি গ্রামকে কিনে সেখানে সেটি খুলতে চাইছে, এবং তাকে অপোজ করছেন একজন অত্যন্ত আদর্শবাদী, সৎ এবং ন্যায়নিষ্ঠ বলা যেতে পারে একজন মহিলা। সেই মহিলা আদতে বাঙালি, কিন্তু তিনি অবাঙালি বিয়ে করেছিলেন। আবার এই যে রাইভাল কোম্পানিটি রয়েছে, সেই রাইভাল কোম্পানিতে খুব উঁচু পোস্টে রয়েছেন একজন পুরুষ যিনি তার ছোটবেলার বন্ধু। তো অবভিয়াসলি যখন মালিকরা জানতে পারে যে এনার সঙ্গে পূর্ব পরিচয় আছে, তখন তাকে তারা বোঝায় যে গিয়ে তুমি কনভিন্স করো যাতে এই পুরো যাতে বেসিক্যালি উনি এই ব্যাপারে বাগড়া না দেন। তো কিন্তু তারা জানে না যে এর মধ্যে অন্য একটি ইকুয়েশনও একসময় ছিল, অন্তত পুরুষটির পক্ষ থেকে ছিল। তো তারপর কি হবে, তারপর আদৌ কি তারা এখানে কিছু বানাতে পারবে? এই যে মহিলা, সেই মহিলার ব্যক্তিগত সম্পর্কে সমীকরণ কি বদলে যাবে? নানা রকম কনস্পিরেসি, চিজ বলতে পারেন, হত্যা করার প্রচেষ্টা, নানা রকম জিনিস এর মধ্যে রয়েছে, নানা রকম উপাদানের মধ্যে রয়েছে। সেটা নিয়ে উপন্যাসটি এগোতে থাকে এবং শেষ দিকে তার একটি ক্লাইম্যাক্সে পৌঁছয়।
এই বইটি আমি কেন আপনাদের রেকমেন্ড করব? প্রথম কথা হচ্ছে যেটা বললাম যে আহ, এই এই ধারায় বা এই শাখায় আমার মনে হয় না খুব বেশি উপন্যাস লেখা হয়েছে। যদি উপন্যাসটি অনেকদিন আগে লেখা, উপন্যাসটির মধ্যে একটি ফ্রেশ অ্যাপ্রোচ রয়েছে এবং উপন্যাসটির মধ্যে সবচেয়ে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে যে উপন্যাসটির মধ্যে নানা রকম জনরার মিলন ঘটেছে। তো যারা একটা পার্টিকুলার জনরা খুব পছন্দ করেন কিন্তু বাকিগুলো পছন্দ করেন না, তারাও তাতে কি হচ্ছে, তাতে এই উপন্যাসটা একটা ওয়াইডার রিডার বেস তৈরি করতে পারছে বলে আমার মনে হয়। তো ইন শর্ট, সব ধরনের পাঠকেরই এই বইটা ভালো লাগবে বলে আমি আশা করছি। এবং লেখকের সবসময় একটা নো ননসেন্স অ্যাপ্রোচ থাকে, উনি খুবই নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গি দিয়ে এই বইগুলো লিখে থাকেন। এই বইটা সেরকমই, এখানে কোনো সাইড নেওয়া হয়নি, কোনো রকম পার্সিয়ালিটি করা হয়নি। একদমই একটা থার্ড পয়েন্ট, মানে কি বলতে পারি না, থার্ড ভ্যান্টেজ পয়েন্ট দিয়ে লেখক এটিকে লিখেছেন, বর্ণনা করেছেন সিচুয়েশনগুলোর। তো পড়তে খুবই ভালো লাগে এবং বইটি ভীষণ প্রোগ্রেসিভ। যে সময়টা লেখা লেখা হয়েছিল সে তুলনায় আমি বলবো যে বইটি ভীষণ প্রোগ্রেসিভ। এখানে যে নারী চরিত্রগুলো রয়েছে তারা ভীষণই দৃঢ়, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভীষণভাবেই স্বাধীন। তো এখনকার যারা মহিলা পাঠকরা রয়েছে, মানে পাঠিকারা রয়েছেন, তারাও পড়তে কিন্তু এটা সমান এনজয় করবে। তাদের কোনো কোনো ক্ষেত্রে হলেও মনে হতে পারে, আমি জানি না, কিন্তু আমার মনে হয় না যে উপন্যাসটি মোটের উপর তাদের রিগ্রেসিভ লাগবে। তো আপনারা এই বইটি অবশ্যই সংগ্রহ করতে পারেন, প্রতিমাসের ওয়েবসাইটে এটি রয়েছে। এবং আমার মনে হয় অফলাইনেও আপনি কলকাতা বইমেলায় পেয়ে যাবেন প্রতিমাসের স্টলে, এটা তো শিওর। এরপর যে বইটি আমি আপনাদের রেকমেন্ড করব এবং যে বইটি পড়ে আমার অসাধারণ লেগেছে, খুবই ভালো লেগেছে এবং আমার বিয়ন্ড এক্সপেকটেশনই গেছে বলা যেতে পারে, বইটি হচ্ছে শায়ক আমানের লেখা তাল দিঘিতে ভাসিয়ে দেব। পত্রভারতী এটি প্রকাশ করেছিল গতবার কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে। আমি এটি সংগ্রহ করেছিলাম, জানুয়ারি মাসেই বেরিয়েছিল 2025 সালে। এর মুদ্রিত মূল্য হচ্ছে 325 টাকা এবং এর পৃষ্ঠা সংখ্যা মোটামুটি বলতে পারেন 232 পাতা মতন হবে। তো মোটামুটি একটা কম্প্যাক্ট উপন্যাস বলা যেতে পারে, খুব ছোট উপন্যাসও এটা নয়। এই উপন্যাসটা, এটা এগেন একটা মিক্স জনরার উপন্যাস। মূলত এটি একটি রোমান্টিক উপন্যাস, বন্ধুত্ব নিয়ে উপন্যাস এবং স্মৃতি বা মেমোরি যে কত রহস্যময় একটা জিনিস সেটা নিয়ে একটি উপন্যাস। একটি মেয়ে, সে ভীষণ আইসোলেটেড একটা জীবন কাটায়, নিজের মাস ব্যাপারেও সে ভীষণই মানে খুবই ডিট্যাচড আর কি। আর ছোটবেলায় একমাত্র একটা খুব অবিচ্ছেদ্য বন্ধন হয়তো ছিল তার বাবার সঙ্গে, সেটা নিয়ে তার কিছু মেমোরিজ আছে। স্কুল জীবনের বেশ কিছু মেমোরি সে হয়তো নিজের ইচ্ছে বা কোনো একটা কারণে তার স্মৃতি থেকে চলে গেছে। হঠাৎই সে একটি ফটো পায়, তার মানে মৃত্যু সংবাদ শুনে সে তার পুরনো বাড়িতে গিয়েছিল, সেখানে একটি ফটোগ্রাফ পায়। সেখানে বেশ কয়েকটি ছেলে মেয়ের সঙ্গে সে দাঁড়িয়ে রয়েছে। নিজেকে সে চিনতে পারলেও তার বন্ধু বান্ধবদের সে চিনতে কিছুটা হলেও অসমর্থ হয়। তারপর তার জীবনটা একটা অন্য খাতেই বইতে থাকে। স্মৃতি খোঁজার গল্প, বন্ধুত্ব খুঁজে পাওয়ার গল্প, প্রেমকে খুঁজে পাওয়ার গল্প, নাকি সেই প্রেম সেই বন্ধুত্বকে ভাসিয়ে দেওয়ার গল্প, সেটা জানতে হলে তো আপনাকে এই উপন্যাসটা পড়তে হবে। এবং আমি তো বলবো হাইলি রেকমেন্ডেড এই উপন্যাসটা। কারণ প্রথম কারণ বলতে হয় সেটা হচ্ছে যে শায়ক আমান, আমি দেখেছি এটা যে ওনার বেশিরভাগ উপন্যাসেই বা বেশিরভাগ গল্পেই বন্ধুত্ব, স্কুলের স্কুল জীবনে বন্ধুত্ব বিশেষ করে, এবং স্কুল জীবনে টিনেজ যে লাইফটা, সেটা ওনার কাছে হয়তো ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেটাকে উনি খুব সুন্দরভাবে লেখেন প্রতিটা গল্প উপন্যাসে। একরাশ নস্টালজিয়া সব বয়সের পাঠকের কাছে কিন্তু বয়ে নিয়ে আসবে, কেননা কিছু কিছু জিনিস কিন্তু কখনো বদলায় না, সেটা একই থেকে যায়। মানে এই স্কুল জীবনে কিছু কিছু অ্যাসপেক্ট রয়েছে, যে অ্যাসপেক্টগুলো কিন্তু কখনো বদলায় না। এগুলোই হচ্ছে ওনার বইয়ের সেলিয়েন্ট পয়েন্টস, এগুলো হচ্ছে ওনার বইয়ের বৈশিষ্ট্য, ওনার উপন্যাসগুলোর বৈশিষ্ট্য, যেটা হয়তো কম বয়সী পাঠক পাঠিকাদের তো আকৃষ্ট করে অনেক সময়, আমার মতন যারা আস্তে আস্তে বয়স্ক হচ্ছে তাদেরকেও আকৃষ্ট করে। সব উপন্যাসই যে সমমানের তা বলা যায় না, কিন্তু এটা একটা কিন্তু সত্যিকারে ভালো উপন্যাস আমার মনে হয়েছে। দ্বিতীয়
যে পয়েন্টটা আমার ভীষণ ভালো লেগেছে এই উপন্যাসে, সেটা আহ, হচ্ছে যে সম্পর্কে যে ডায়নামিক্সগুলো দেখানো হয়েছে সেটা ভীষণ রিয়েলিস্টিক, কিন্তু এর মধ্যে একটা ম্যাজিক রিয়েলিজমের উপাদানও রয়েছে। সেটাকে যে ভাবে ব্যালেন্স করা হয়েছে এই উপন্যাসে, সেটা আমার চমৎকার লেগেছে। আর বিষাদ, দুঃখ এগুলো তো খুব ন্যাচারালি এসেছে এখানে। বন্ধুত্ব যখন রয়েছে, বিচ্ছেদ, বিষাদ সেগুলো তো আসারই ছিল এবং এসেছেও। কিন্তু সেগুলো মানে আশাটা বলুন বা সেগুলোর যে ধরনের বিষাদ দেখানো হয়েছে বা যেভাবে সেটা লেখা হয়েছে অ্যাকচুয়ালি, সেটা ভীষণই অভিনব। এবং তার জন্যই এই উপন্যাসটা আমার কাছে বেশ গ্রহণযোগ্য মনে হয়েছে। কারণ আমি তো প্রেমের উপন্যাস খুব বেশি পড়ি না, তবে এই উপন্যাসটা আমার কাছে ভীষণই অ্যাকসেপ্টেবল মনে হয়েছে। আমার মনে হয়েছে যাদের খুব বেশি রোমান্টিক উপন্যাস পড়তে ভালো লাগে না, যারা প্রেমের উপন্যাসকে একটু মাসি মাসি টাইপের জিনিস বা ও অত নেকুকুসু জিনিস আমার পোষাবে না, এই ধরনের কথাগুলো একটু দূরে সরিয়ে রাখে, তারাও কিন্তু এই বইটিকে আমার মনে হয় কাছে টেনে নেবেন। আমার আমার ব্যক্তিগতভাবে বইটি খুব ভালো লেগেছে, তাই আমি এই বইটিকে হাইলি রেকমেন্ডেড আখ্যা দিচ্ছি। তাল দিঘিতে ভাসিয়ে দেবো, লেখক শায়ক আমান। এবছর আমি বেশ কিছু ইংরেজি নন ফিকশন পড়েছি, কারণ আমার একটা ভিশন আছে আমার একটি চ্যানেল নিয়ে, যে চ্যানেলে বিশেষ এখনো ভিডিও আমি দিইনি। কারণ এই চ্যানেলে আমি খুব অন্য রকমের কিছু ভিডিও দিতে চাই। সেই সময় এখনো বের করতে পারি যে সেই চ্যানেলটাকে খুব বড় করে সেই টপিকগুলো আগে আপনাদের কাছে নিয়ে আসবো। কিন্তু যাই হোক, সেই চ্যানেলে এ ধরনের টপিক যাতে আসতে পারে সেজন্য আমি বেশ কিছু রিসার্চ করছি। আহ, বেশ নানা রকমের নন ফিকশন বই পড়ছি, বেশিরভাগই ইংরেজিতে। কারণ আহ, এইসব বিষয়ের উপর বই বেশিরভাগ ইংরেজিতেই রয়েছে, বাংলাও পড়ছি বেশ কিছু। যাই হোক, তো তার মধ্যেই একটি বই আমি পড়লাম, বইটি আমার মনে হয় যে আমার চ্যানেলের দর্শকদের রেকমেন্ড করাই যায়। বইটির নাম হচ্ছে স্টোরিজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। ক্যাচলাইন হচ্ছে ডিসকভার দ্য ফ্যাসিনেটিং স্টোরিজ বিহাইন্ড এভরিডে এক্সপ্রেশন। এর লেখক হচ্ছে সুমন্ত চট্টোপাধ্যায়। উনি দ্য ইংলিশ নাট বলে একটি সোশ্যাল মিডিয়া চ্যানেল চালান, যেটা এই যে ইংরেজি ভাষা তার নানা রকমের নুয়ান্সেসকে সাপোর্ট করে, সেগুলো নিয়ে কথা বলে, সেগুলো নিয়ে ডিসকাস করে। এবং উনি কিন্তু কলকাতারই ছেলে, এখন মুম্বাইতে সেটেলড। উনি একজন অ্যাডভার্টাইজিং প্রফেশনাল, বহু বছর অ্যাডভার্টাইজিং ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত ছিলেন। উনি একটা দুটো ছবিতেও অভিনয় করেছেন। আমি এখানে ছবিটা দিয়ে দেবো, হয়তো আপনারা অনেকে দেখলে চিনতেও পারবেন। নোটেবলি 4 অধ্যায় বলে একটি ছবিতে উনি অভিনয় করেছিলেন। খুবই সুদর্শন দেখতে একজন মানুষ। আহ, তো ওনার লেখা এই বইটি দেখুন, নামই বলে দিচ্ছে স্টোরিজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। মানে আমরা অনেকগুলো ইংলিশ ওয়ার্ড বা ফ্রেজ আমাদের লেখার ক্ষেত্রে, ইংরেজি লেখার ক্ষেত্রে, ইংরেজি বলার ক্ষেত্রে বলতে গেলে আমরা তখন বাংরেজি বলি। তো সেখানে আমরা এই শব্দগুলো অনেক সময় ব্যবহার করি। আমরা কিন্তু জানি না যে এই শব্দগুলো অরিজিন কি, শব্দগুলো কোথা থেকে কবে ইংরেজি ভাষায় এলো বা এই শব্দগুলি কিভাবে এলো, সেটাই এই বইতে মূলত ডিসকাস করা হয়েছে। কয়েকটা উদাহরণ আপনাদের দিচ্ছি, যেমন ব্লকবাস্টার, পেডিগ্রি, বাস্কেটবল, ম্যালেরিয়া, লিমেরিক, কোয়ারেন্টাইন, বয়কট, গসিপ, ব্রেইল, সিনিস্টার, ঠাগ, ক্যানিবল, অ্যাভোক্যাডো, চিলি, ইন্ডিগো। এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিভাবে এলো, অনেকে হয়তো আপনারা জানেন, অনেকে হয়তো জানেন না। তো এগুলো এখানে বর্ণনা করা হয়েছে, এই অরিজিনটাকে ট্রেস করা হয়েছে, সেটাকে ডিসকাস করা হয়েছে। কিন্তু এটা খুব ওই উইকিপিডিয়া সুলভ ডিসকাশন নয় কিন্তু, বা উইকিপিডিয়া সুলভ ভাবে এটা লেখা হয়নি। মানে ওই সোজা ভাষায় বলতে গেলে নিরস ভাবে লেখা হয়নি। এটার মধ্যে অনেক অ্যাসপেক্টস উনি এনেছেন, অন্যান্য জায়গা থেকে রেফারেন্স এনেছেন, এনে খুব সুন্দরভাবে সেগুলোকে এই শব্দটির অরিজিনের সঙ্গে জুড়েছেন। এবং এর অধিকাংশই আপনারা কিন্তু ইন্টারনেট ঘেটে পাবেন না, এটা বলতে পারি। আমরা ব্লকবাস্টার উদাহরণস্বরূপ বলতে পারেন। আমরা ব্লকবাস্টার কাকে বলি? ব্লকবাস্টার বলি যে সিনেমা অল টাইম রেকর্ড কালেকশন করছে বা বিশাল বড় সুপারহিটের থেকেও বড় রেজাল্ট করেছে, তাকে আমরা ব্লকবাস্টার বলি। তো ব্লকবাস্টার কোথা থেকে এসছে সেই ডিটেল না গিয়ে আমি এখানে যদি বলি, এই ব্লকবাস্টারগুলো আসলে বম বা বোমা এই অর্থে ব্যবহার করা হয়েছিল।
ব্লকবাস্টার মানে এমন একটা বোমা which can blast off an entire block, মানে মিলিটারি ব্লক আর কি, সেই অর্থে কিন্তু ব্লকবাস্টারটা ব্যবহার করা হয়েছে। তারপরে এর অর্থটা বদলে যায়। আহ, তো সেই ওয়ার্ল্ড ওয়ার 2 সেখান থেকে কিভাবে এটা ট্রেস হয়ে সিনেমায় ব্যবহার করা হলো, কবে করা হলো, এবং সেই সিনেমা, নানা রকম সিনেমা, ব্লকবাস্টার সিনেমা সম্পর্কে অল্প অল্প বলা হয়েছে। আমার বাহুবলীর কথা বলা হয়েছে, বা দাঙ্গলের কথা বলা হয়েছে, পিকের কথা বলা হয়েছে, যেগুলো রিসেন্ট টাইমসের ব্লকবাস্টার্স আর কি। তো সেগুলোকে, তো সবকিছুই এই রাইট আপের মধ্যে রয়েছে। সেভাবে একই আঙ্গিকে একইভাবে বাকি আহ, যে টার্মসগুলো বা ওয়ার্ডসগুলো এখানে মেনশন করা হয়েছে সূচিপত্রে, সবগুলোকে এভাবে ডিসকাস করা হয়েছে। ভীষণ ঝরঝরে লেখনী। সবচেয়ে বড় কথা, যারা খুব খুব ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ পড়তে যাদের অসুবিধে বোধ হয়, যারা একটু আটকে যান, তারাও এটা পড়তে পারবেন। পড়তে কোনো রকমই অসুবিধে হওয়ার কথা নয়। তো এই জন্যই এই বইটি সবার জন্য হাইলি রিকমেন্ডেড। যারা ইংলিশ ভাষাটা ভালোবাসেন বা ইংলিশ লেখেন, ইংরেজি নিয়ে পড়েছেন, তাদের প্রত্যেকের তো ভালো লাগবেই, বা ইংরেজি তো সবাইকে এখন ডে টু ডে ইউজ করতে হয়, তাদের কাজেও লেগে যাবে। এবং যেটা বললাম, যেটা একদমই সরস ভঙ্গিতে লেখা, তাই পড়তে পড়তে আপনার মুখে এক টুকরো হাসিও খেলে যাবে। সো হাইলি রেকমেন্ডেড ফ্রম মাই সাইড। এটা রূপা পাবলিকেশন থেকে বেরিয়েছে, এবং এমএসটি কভারটি ডিজাইন করেছেন অমৃতা চক্রবর্তী, এবং এর প্রিন্টেড প্রাইস ও মুদ্রিত মূল্য হচ্ছে 395 টাকা, 395 রুপিস। সৈকত মুখোপাধ্যায় আমার অত্যন্ত প্রিয়, ভীষণ ভার্সেটাইল একজন লেখক, এবং তার লেখা আমি মাঝে মধ্যেই রিভিউ করে থাকি। এবার আমি তার একটি বই রেকমেন্ড করছি, কারণ এই বইটা আমার দুর্দান্ত লেগেছে, এক কথায় দুর্দান্ত লেগেছে। উনি একই বইয়ের মধ্যে ডার্ক ফ্যান্টাসি, অলৌকিক, ডিটেকটিভ এবং থ্রিলার, এই 4টে জনরার লেখায় পাঠকদের উপহার দিচ্ছেন। বইটির নাম লোলুপ, প্রকাশক হচ্ছেন অরণ্যমন, এবং এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 400 টাকা। এবং বেশ মোটাসোটা একটি বই, অবভিয়াসলি এত কিছু রয়েছে যখন। তো সূচিপত্র নিয়ে আমি একটুখানি পরেই আসছি। মোটামুটি পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 285। সূচিপত্রে যদি আসি, তো এতে মোটামুটি 7টি ডার্ক ফ্যান্টাসি গল্প, 5টি অলৌকিক গল্প, 3টে থ্রিলার গল্প বা উপন্যাসিকা বলতে পারেন, এবং 3টে ডিটেকটিভ গল্প উপন্যাস এতে একসঙ্গে সংকলিত করা হয়েছে। তো 4টে রসের কাহিনী, তাও সৈকত মুখোপাধ্যায়ের লেখা একই মরাটের ভেতর। তো এটা তো দুর্দান্ত ব্যাপার বটেই। এই বইতে বেশ কিছু সুন্দর ইলাস্ট্রেশন রয়েছে, সেগুলো ওঙ্কারনাথ ভট্টাচার্যের করা। এরকম বেশ কিছু ইলাস্ট্রেশন রয়েছে, যে ইলাস্ট্রেশনগুলো আমি এখানে দিয়ে দেবো একটা দুটো। তো এবার এই বইটি আমি কেন রেকমেন্ড করছি আপনাদের, দেখুন, সিম্পল রিজন হচ্ছে যে একটি সংকলন তখন খুব ভালো হয় যখন নানা স্বাদের গল্প উপন্যাস তো তার মধ্যে থাকে, ঠিকই আছে, সে তো রয়েছে। তাছাড়া যদি এর গুণগত মান খুব ভালো হয়, মানে যে জনরার গল্প এখানে লেখা আছে সেই জনরার প্রতি সেই গল্পগুলো জাস্টিস করছে কিনা, সেটা কিন্তু এখানে প্রায় প্রতিটি গল্পের ক্ষেত্রেই হয়েছে। তাও যদি আমায় বাঁচতে বলা হয় বা এই গল্পগুলোর মধ্যে থেকে রেকমেন্ড করতে বলা হয়, তাহলে আমি বলবো যে ডার্ক ফ্যান্টাসির মধ্যে বাবাই হরগোলা, একটি খারাপ মেয়ের মৃত্যু, হিলি হ্যাকার ও লোলুপ, এগুলো হচ্ছে আমার তরফ থেকে হাই রেকমেন্ডেড। তাই বলে বাকি গল্পগুলো কিন্তু ছোট করে দেখবেন না, বাকি গল্পগুলো যথেষ্ট ভালো। অলৌকিকের মধ্যে আমার দুর্দান্ত লেগেছে একটি শূন্য অ্যাকুয়ারিয়াম, যদিও আমার মনে হয়েছে যে এটা অলৌকিক আর ডার্ক ফ্যান্টাসি মাঝামাঝি জায়গায় অবস্থান করে। পাড়াপাড় এবং পলাতক লাশ, এই 3টে গল্প, অলৌকিক গল্প এবং হাইলি রেকমেন্ডেড। থ্রিলার, এই থ্রিলারের মধ্যে বরফ পাহাড়ে আগুন, বোমা রাজপুত্র, পরিষ্কার আত্মহত্যা, তার মধ্যে বোমা রাজপুত্র ও পরিষ্কার আত্মহত্যা আমি রেকমেন্ড করব ফর দ্য শিয়ার থ্রিল ফ্যাক্টর এবং টুইস্টের জন্য, এবং ওনার অনবদ্য লেখনী এবং শব্দচয়ন সেগুলো তো আছেই। ডিটেকটিভ, গোপন প্রেমিক, ডালিয়া, শীতের ফুল, বিষ দৃষ্টি, এর মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে ব্যক্তিগতভাবে বিষ দৃষ্টি উপন্যাসটি, এবং
কারণ এটা আমার মনে হয়েছে যে সব দিক থেকে একটা সার্থক ডিটেকটিভ বা গোয়েন্দা উপন্যাস। বাকি দুটো গল্প যথেষ্ট ভালো, তাহলে বুঝতেই পারছেন 70 to 80% এক্সেলেন্ট, বাকিগুলো ভেরি গুড। কাজে এই বইটা তো আমি রেকমেন্ড করবোই, হাইলি রেকমেন্ডেড। এবং এর মধ্যে তো মূল্য হচ্ছে 400 টাকা। আমি তো বলবো 400 টাকার মধ্যে এতগুলো গল্প উপন্যাস পাচ্ছেন, তো ভ্যালু ফর মানিও বটে। লোলুপ, সৈকত মুখোপাধ্যায়ের লেখা। এরপর আমি একটা থ্রিলারের সাবজনরার কথা বলবো, যে সাবজনরাতে আমি রিসেন্টলি ডুব দিয়েছি। অনেক টাল বাহানা করার পর, অনেক ডিলি করার পর, যে এত দেরি করে শুরু করছি, ভালো লাগবে কি লাগবে না। তো 1 বছর হলো আমি এই সাবজনরা পড়ছি। সাবজনরা বলবো না, অন্য ভাষার লেখা কিছু ডিটেকটিভ বই পড়ছি। ঠিক ধরেছেন, আমি জাপানিজ থ্রিলার বা ডিটেকটিভ উপন্যাসগুলোর কথাই বলছি। আমি একটা সেট কিনেছি, আপনি আগের ভিডিও দেখতে পাবেন, যেটা বাংলাদেশে কিছু লেখক জাপানিজ থেকে বাংলায় অনুবাদ করেছেন। এছাড়া আমি কিছু ইংরেজি বইও কিনেছি, যেগুলো জাপানিজ থেকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে। তো তার মধ্যে একটা হচ্ছে হে ম্যালেস। এটা কিংবদন্তি জাপানিজ লেখক কিগো হিগাশিনো, যিনি এখন কিংবদন্তি হয়ে গেছেন, বলছে লেজেন্ডারি ফিগার, তার লেখা। এবং আমাকে অনেকে বলেছিল যে এটাই হচ্ছে ওনার লেখা শ্রেষ্ঠ উপন্যাস, এবং আমি অনেকটাই একমত এটা নিয়ে। ডিভোশন টু সাসপেক্ট এক্স অনেক বেশি সিনেম্যাটিক, ডেফিনেটলি, সেজন্য ওটা নিয়ে দুটো সিনেমা ভারতে হয়ে গেছে। কিন্তু এটা আমার মনে হচ্ছে যে সাহিত্য কীর্তি হিসেবে বা একটি রহস্য কাহিনী হিসেবে আরো বেশি সফল। দেখুন এখানে গল্পটা কি আমি বলে দিচ্ছি আপনাকে ইংলিশে। ওনার বিখ্যাত চরিত্র কাগা, কাগার সঙ্গে একজন ব্যক্তির দেখা হচ্ছে যিনি হিডাকার বেস্ট ফ্রেন্ড। তারা দুজনেই এককালে টিচার ছিলেন। কাগা পুলিশে জয়েন করেছেন, এবং ওই যে ব্যক্তি নোনোগুচি, উনি একজন রাইটার, কিন্তু হিদাকার মতন সফল নয়। এবার কোনো কারণে নোনোগুচিকে একটি স্টেটমেন্ট দিতে হয়। ওনার মনে হয় যে নোনোগুচির স্টেটমেন্টের মধ্যে কিছু ভুল রয়েছে বা কিছু একটা অফ রয়েছে আর কি। তো উনি ইনভেস্টিগেট করেন এবং নানাগুচির অ্যাপার্টমেন্টেও যান, সার্চ করেন। সেখানে উনি একটা জিনিস রিয়েলাইজ করেন, এই যে হিদাকা ওনার পরিচিত এবং পূর্ব পরিচিত নোনোগুচি, এদের যে সম্পর্ক ছিল বলে তারা ক্লেম করেন, সেই সম্পর্কটা কিন্তু যা ওনারা ক্লেম করেন সেটা ছিল না। তো এটা দিয়েই মোটামুটি গল্পের সূত্রপাত বা গল্পটা এনার্জিস্ট এটাই। ঠিক আছে, সেজন্য আমি আপনাদের সামনে এটা ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করে আপনাদের শোনালাম। কিন্তু এই বিশেষ করে আপাত দৃষ্টিতে একটা সহজ সরল গল্পের মধ্যে হিগাশিনো এত কিছু ঢুকিয়েছেন। আমরা জাপানের নানান রকম লিগ্যাল অ্যাসপেক্ট বলুন বা জায়গার সঙ্গে তো পরিচিত হই, সেটা তো একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। কারণ জাপান আমার খুব প্রিয় দেশ, আমার একটা দেশ যেটা আমার খুব প্রিয়, কিন্তু আমি কোনোদিন যাইনি। কিন্তু এগুলো থেকে একটা বেশ সুন্দর আইডিয়া পাওয়া যায় এই সুন্দর দেশটি সম্পর্কে। এবং তার অন্ধকার দিকটিও ভীষণ ভালোভাবে তুলে ধরেছেন, মানুষের মনস্তত্ত্ব ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছেন। এবং সেজন্য সাধুবাদ দিতে হয় ট্রান্সলেটরকেও, কারণ ট্রান্সলেটর যদি ঠিক মতন অনুবাদ না করতে পারতেন বা একদমই জাস্ট ওয়ার্ড বাই ওয়ার্ড তুলে অনুবাদ করতেন, তার মধ্যে ভাবানুবাদের ব্যাপারটা না থাকতো, তাহলে হয়তো এটা পড়তে অত ভালো লাগতো না, অত কি ভালোই লাগতো না। কারণ এই টপিকটাই এরকম, এই সাবজেক্টটি এরকম। কিন্তু উনি এমন সুন্দরভাবে ট্রান্সলেট করেছেন যে পড়তে কোনো অসুবিধাই হয় না। আর যেটা বললাম, হিগাশিনো যে লেয়ার্ড অ্যাপ্রোচ থাকে এই ধরনের থ্রিলারের প্রতি, সেটা এর মধ্যে পুরো মাত্রায় রয়েছে। আপনারা যদি এই ধরনের হাই লেভেলের থ্রিলার পছন্দ করেন, অবশ্যই ম্যালিসটা পড়বেন। বিশেষ করে শেষ 10-15 পাতা কেমন লেগেছে আমাকে আমার ফেসবুকে বা এখানেও পরের ভিডিওগুলোতে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আমার বিশ্বাস আপনাদের দারুণ লাগবে। হাইলি রেকমেন্ডেড ফ্রম মাই সাইড। এই প্রকাশক হ্যাশেট। পরবর্তী রেকমেন্ড করার আগে আপনাদেরকে একটা ছোট প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা, ধরুন আপনার কাছে একজন মানুষ আসলেন, ধরুন আমি গেলাম আপনার কাছে, আমি আপনাকে বললাম যে আমি আপনাকে 40 লাখ টাকা দেবো, 50 লাখ টাকা দেবো, 1 কোটি টাকা দেবো, এবং তৎক্ষণাৎ দিয়ে দেবো। কিন্তু আপনার মোবাইল ফোনটা বা স্মার্টফোন যেটা আপনি ব্যবহার করেন, সেই স্মার্টফোনটা আমাকে দিয়ে দিতে হবে।
আপনি স্মার্টফোন দিয়ে যা সব কাজ হয়, যা অ্যাপ দিয়ে যা কাজ হয়, আজ থেকে কিচ্ছু করতে পারবেন না। আপনি একটা বোতাম টেপা ফোন আবার কিনবেন, পুরোনো দিনের বোতাম টেপা ফোন আপনাকে উনি দিয়ে দেবেন, ভাই আপনি এবার থেকে এই ফোনটা ব্যবহার করবেন। এবং আপনাকে শর্ত দিয়ে দেয় যে আপনি অফিসের কাজটা ল্যাপটপে করতে পারবেন, এছাড়া আপনি কোনো রকম অফিসের কাজ মোবাইল দিয়ে করতে পারবেন না। আপনি মোবাইলে ইউটিউব খুলে এন্টারটেইন হতে পারবেন, আপনি ইউটিউব খুলতে পারবেন না, কিছু করতে পারবেন, ইউটিউব কোথা থেকে আপনি খুলতে পারবেন না, ঠিক আছে? ল্যাপটপ ইউজ করতে পারবেন শুধু অফিসের কাজে। তো সেই আনস্মার্ট জীবনে এই স্মার্টফোনের যুগে ফিরে যেতে কেমন লাগবে এবং কি উদ্দেশ্য নিয়ে আমি আপনার কাছে এসেছি, সেটা কি আপনি কোনোদিন আন্দাজও করতে পারবেন? এরকম একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন থেকেই অভিক দত্ত আহ, রচনা করেছেন এই চমৎকার আহ, উপন্যাসটি মৃত্যুর থাবা, আহ, যেটা থেকে একটা অডিও স্টোরিও কিছুদিন আগে শোনা গেছে মির্চি সানডে সাসপেন্সে। সুভদ্র মুখোপাধ্যায়ের মূল চরিত্রটির ভয়েস ওভার দিয়েছিলেন। এর প্রচ্ছদ দেখেছেন সপ্তদ্বীপ দে সরকার, এর মুদ্রিত মূল্য হচ্ছে 275 টাকা। বুক ফার্ম থেকে এটি বেরিয়েছে এবং এটা মোটামুটি ছোট উপন্যাসই বলা যেতে পারে, 147 পাতার উপরে। কিন্তু এই 147 পাতা আপনাকে পুরো বুঁদ করে রাখবে, এটা গ্যারান্টি দিচ্ছি। অভিক দত্ত লেখা, কেন অভিক দত্ত এত পপুলার হচ্ছেন, কারণ অভিক দত্তের লেখা, যেটা আমি বলছি সবসময়, যে অভিক দত্ত ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড লেখেন, সোজা সাপটা লেখেন, একদম শুরুতেই পাঠকদেরকে আকৃষ্ট করে নেন এবং কোন রকম ভূমিকা ছাড়াই পাঠককে সেই জগতে টেনে নেন, মানে কোন রকম ভ্যান তারা করেন না, আমাদের বন্ধু বান্ধবদের ল্যাঙ্গুয়েজে বলতে গেলে একেবারে সোজা সাপটা অ্যাপ্রোচ ওনার। ওই সোজা সাপটা অ্যাপ্রোচটা কিন্তু খুব পাঠকদের মনে ধরেছে বলতে হবে। এরপর যে ঘটনা প্রবাহ ওনার গল্পগুলোতে থাকে, এই উপন্যাসেও আছে, ঘটনা প্রবাহগুলো এত দ্রুত ঘটে যাবে যে পাঠক কিছু ভাববারই অবকাশ পাবেন না। এবং এক টাইমলাইন থেকে আরেক টাইমলাইন, এক লোকেশন থেকে আরেক লোকেশন, এক সিচুয়েশন থেকে আরেক সিচুয়েশন, ভীষণ এফোর্টলেস ভাবে উনি ওনার লেখনী মানে ফ্লো করে বা প্রবাহিত হয়। এই স্কিল দিয়ে কিন্তু উনি একটা লয়াল পাঠক বেস তৈরি করেছেন। এটা একটা দুর্দান্ত সাইবার থ্রিলার বলা যেতে পারে, স্পাই থ্রিলার থেকে বসি, এটা একটা সাইবার থ্রিলার এবং এর মধ্যে এমন অনেক কিছু বলা হয়েছে যেটা একটা সামাজিক ইস্যুই হয়ে গেছে এখনকার দিনে। এই যে আমরা আমাদের স্মার্টফোনের প্রতি একটা ডিপেন্ডেন্স, এই যে একটা নেশা স্মার্টফোন দেখার, আমারও আছে, আমি নিশ্চিত আপনাদেরও আছে, সেটা যদি না থাকে তাহলে কি হবে? এবং স্মার্টফোনের প্রতি অনেকের দেখবেন বিদ্বেষ আছে, সেই বিদ্বেষটা যদি মাত্রা ছাড়িয়ে যায় তাহলে বা কি হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর এই বইতে দেওয়া আছে। বুক হাইলি রিকমেন্ডেড ফ্রম মাই সাইড। যারা এই ধরনের ফাস্ট পেস থ্রিলার পড়তে ভালোবাসেন, এই বইটা কিন্তু মিস করবেন না। এরপর যে বইটি নিয়ে আমি কথা বলবো, এই বইটির সঙ্গে আমার একটি ব্যক্তিগত সম্পর্ক আছে, আমার নাম এই বইটিতে লেখা রয়েছে, তবে তার জন্য কিন্তু আমি এই বইটি রেকমেন্ড করছি না। এই বইটি সত্যি ওয়ার্থ রেকমেন্ডিং একটি বই। বইটির নাম হচ্ছে 1975 দ্য ইয়ার দ্যাট ট্রান্সফর্মড বলিউড এবং লিখেছেন প্রতীক মজুমদার। 1970-এর দশক একটা ওয়াটারশেড ডেকেড ছিল, ওয়াটারশেড দশক ছিল হিন্দি সিনেমা জগতের জন্য। 1970-এর আগে আপনারা দেখবেন 1950 দশকে, 60-এর দশকে যে সিনেমাগুলো ছিল, সেই সিনেমাগুলো সম্পূর্ণ অন্যভাবে বানানো হতো, তার মাল মশলা অন্যরকম ছিল, গল্প, চিত্রনাট্য, মিউজিক, এমনকি যেভাবে হিরোরা পোশাক আশাক পরতেন সবকিছুই অনেকটাই আলাদা ছিল। 70-এর দশক এসে কিন্তু সবকিছু বদলে দিল, দুরন্ত সেই 70-এর দশক। এবং যদি খুব মাইনিউটলি আপনি অবজার্ভ করেন, সেটা শুধু যে সিনেমার ক্ষেত্রে বা হিন্দি সিনেমার ক্ষেত্রে হচ্ছে তা কিন্তু নয়, এটা হলিউডের ক্ষেত্রেও হয়েছে, এটা মিউজিকের ক্ষেত্রে হয়েছে, সঙ্গীতের ক্ষেত্রে হয়েছে, সারা বিশ্ব জুড়ে, এবং ফ্যাশনের ক্ষেত্রে হয়েছে। 1970 হয়তো ইট ওয়াজ এ ডেকেড অফ চেঞ্জ। এবং এই 1970-এর মধ্যে 1975 সাল হিন্দি সিনেমা জগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বছর। এত বেশি ব্লকবাস্টার্স, এত বেশি হিট সিনেমা বা এত বেশি সিগনিফিক্যান্ট সিনেমা কিন্তু আর কোনো সালে একসঙ্গে আসেনি। এবং সেটাই প্রতীক মজুমদার সেই 1975 সালটাকেই পাঠকদের সামনে
তার চমৎকার সাবলীল লেখনী দিয়ে তুলে ধরেছেন। এখানে উনি মূলত 30টি সিনেমা নিয়ে কথা বলেছেন এবং মোটামুটি যদি বলেন তাহলে এটা ওই 38টা ছোট 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 চ্যাপ্টার দিয়ে উনি 1975 সালটাকে একটা মূর্ত রূপ দিয়েছেন বলা যেতে পারে, মানে 1975 সালের বলিউডকে। যেমন চ্যাপ্টারগুলোর নাম শুনলে আপনি বুঝতে পারবেন: আধি, শক্তি সামন্তাস আমানুষ, চরণদাস চোর, ছোটি সি বাত, বৃচ্ছদানাস চোরি মেরা কাম, ঋষিকেশ মুখার্জি চুপকে চুপকে, দিওয়া, ধরম করম, শোলে, কালা সোনা, ফারার, গীত গাতা চল, জয় সন্তোষীমা, জুলি, হ্যাঁ এরকম অনেকগুলো আছে। টপ মেল স্টার্স কারা ছিলেন বলিউডে, লিডিং লেডিস কারা ছিলেন, লিডিং ফিল্ম মেকার্স কারা ছিলেন। এছাড়া আমার যেটা ভীষণ পছন্দ ওনার এই লিস্টের মধ্যে সেটা হচ্ছে উনি সেই সময় কিছু শেলড সিনেমা নিয়ে কথা বলেছেন, যে সিনেমাগুলো সেই সময় বানানোর কথা ছিল বা সেই সময় রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেগুলো কোনো কারণে রিলিজই হয়নি বা শুটিংও শুরু হতে পারেনি। মানে হয়তো ওভার বাজেট হয়ে গেছিল বা কিছু একটা, নানা রকম কারণ হতে পারে, কিন্তু মোট কথা সেই সিনেমাগুলো আর বানানো হয়নি। সেরকম বেশ কিছু সিনেমা এখানে লিস্ট করে দেওয়া আছে এবং পোস্টারও দেওয়া আছে ওনার ব্যক্তিগত সংগ্রহ থেকে। যেমন ভুক, দেখুন এখানে ভুক বলে একটা সিনেমা দিয়ে দেওয়া আছে। রামকৃষ্ণ হরি বলে একটি ছবি রয়েছে। দেখুন রাজেশ খান্না 007 জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করার কথা ছিল, সেই ছবির পোস্টার রয়েছে। সুনীল দত্তের একটা বিগ বাজেট সিনেমা ছিল সামান্দার, সেই ছবির পেপার কাটিং রয়েছে বা তৈরি হওয়ার খবর দিয়ে একটি পোস্টারই বলা যেতে পারে, একটা পোস্টার রয়েছে। এগুলো ওনার কিন্তু ব্যক্তিগত সংগ্রহ থেকে রয়েছে। আমার সঙ্গে ব্যক্তিগত পরিচয় আছে তাই জানি যে ওনার পুরনো সিনেমা ম্যাগাজিন কালেক্ট করার শখ রয়েছে এবং উনি অনেকটা সময় এই ম্যাগাজিনগুলোকে দেন, এগুলোকে খুব সুন্দরভাবে যত্ন করে রাখেন, কিউরেট করে রাখেন এবং সাল অনুযায়ী সাজিয়ে রাখেন, বাইন্ড করে রাখেন। তো সেগুলো থেকে কিছু পোস্টার তিনি শেয়ার করেছেন এবং সেগুলো নিয়ে দু চার কথাও বলেছেন। এটা আমার মনে হয় একটা অমূল্য সংযোজন। আমার মনে হয় না আর কোনো বইতে এরকম কোনো চ্যাপ্টার রয়েছে। মানে হিন্দি সিনেমা নিয়ে তো অনেক বই হয়, আজকাল বেরোয়, বলিউড নিয়ে বেশ কিছু বই বেরোয় বেশ কিছু পাবলিকেশন থেকে। আমার মনে হয় না এরকম কোনো চ্যাপ্টার অন্য কোথাও রয়েছে। এটা আমার কাছে একটা খুব মানে প্রামাণ্য একটা চ্যাপ্টার এই বইয়ের। এছাড়া অন্যান্য চ্যাপ্টারের লেখাগুলো ভীষণ সাবলীল, সুন্দরভাবে লেখা। আমি চুপকে চুপকে থেকে একটা প্যারাগ্রাফ আপনাকে পড়ে শোনাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন ওনার লেখা কতটা সাবলীল। চুপকে চুপকে transcends being just a casual comedy. It celebrates human connections, the joy of innocent pranks, and the importance of laughter in life. It embodies Rishikesh Mukherjee's conviction in cinema's ability to entertain while subtly imparting essential life lessons, and stands as a brilliant testament to the director's genius in creating timeless and sincere cinema. The film's ability to evoke smiles and warmth even after half a century. It is a film destined to be cherished for generations, proving that true comedy never fades. দেখুন কত সুন্দর ইংরেজি, কিন্তু কতটা সহজবোধ্য। তো এইভাবেই পুরো বইটি লেখা হয়েছে। লেখাটা এই 1975 লেখার ইন্সপিরেশন উনি খুব অদ্ভুতভাবে পেয়েছিলেন। আসলে উনি পুরো 70s এর উপরে একটা বই লিখতে চেয়েছিলেন, কিন্তু উনি যখন পাবলিশারের কাছে সেই প্রস্তাবটি নিয়ে যান, তখন ওনাকে বলা হয় যে পুরনো হিন্দি সিনেমা নিয়ে লেখা বিশেষ লোকজন পড়ে না। কিন্তু উনি খুব অ্যাডামেন্ট ছিলেন, স্ট্রং ছিলেন নিজের কনভিকশন নিয়ে। সেজন্য উনি বলেন যে ঠিক আছে 70 দশক নিয়ে না লিখি, একটা বছর নিয়ে তো লিখতে পারি। 1975 ডেফিনেটলি একটা প্রচন্ড ইম্পর্টেন্ট বছর। একই বছরে শোলে, জয় সন্তোষীমা, দিওয়ার, ধর্মাত্মার মতন ব্লকবাস্টার সিনেমা বেরিয়েছিল, সন্ন্যাসীর মতন ব্লকবাস্টার সিনেমা বেরিয়েছিল। তো শোলে আর দিওয়ার যে বছরে একসাথে বেরোয় সে বছর নিয়ে লিখবো না? তো তারপরে পাবলিশার রাজি হয়ে যান এবং তারপরে এই বইটি আপনাদের সামনে এসে গেছে এবং বইটি খুবই ভালো বিক্রি হচ্ছে। কারণটা তো আপনাদের বলেই দিলাম। সো যারা আমার মতো সিনেমা প্রেমী দর্শক, যারা আমার মতো হিন্দি সিনেমা দেখতে, মাসালা সিনেমা দেখতে ভালোবাসে, টিভিতে দেখে এগুলো বড় হয়েছে, তাদের জন্য এটা কিন্তু সোনার খনি। হাইলি রেকমেন্ডেড ফ্রম মাই সাইড।
1975, The Year That Transformed Bollywood by প্রতীক মজুমদার। এরপর একটা বেশ ঢাউস বই নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, বাংলায় ভ্রমণ, এর অখণ্ড সংস্করণ। এটা তথাগত বলে একটি প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে। খুব ক্যান্ডিডলি বলতে গেলে আমি এদের প্রকাশনা লেখা এর আগে কোনোদিন পড়িনি। এটা অ্যাকচুয়ালি একটা রিপ্রিন্ট, এটা 700 টাকার দাম। এটা একটা ট্রাভেলগ বলতে পারেন, মানে ঐতিহাসিক ডকুমেন্ট লেজেন্ডস বাই ইস্টার্ন রেলওয়ে, ব্রিটিশ রেলওয়ে যেটা ছিল আর কি। এবং এখানে প্রকাশকের কথা যেটা বলা হচ্ছে সেটা পড়লেই আপনারা বুঝতে পারবেন বইটি কেন এত ইউনিক এবং কেন এটাকে আমি রেকমেন্ড করছি। আজ থেকে 78 বছর আগে পূর্ববঙ্গ রেলপথে প্রচার বিভাগের প্রকাশনায় প্রকাশিত হয়েছিল বাংলায় ভ্রমণ গ্রন্থটি। এই গ্রন্থটির একটি ঐতিহাসিক মূল্য রয়েছে, কেননা অখণ্ড বঙ্গদেশের ভৌগোলিক বৃত্তান্ত যেমন এই গ্রন্থটির পরিসরে পাওয়া যায়, ঠিক তেমনি সেই যুগে রেল স্টেশনগুলির বিবরণ যথাযথ পেতে হলে এই গ্রন্থটিকে মান্যতা দিতে হবে। দেশ স্বাধীন হওয়ার পর এবং অখণ্ড বঙ্গদেশ দ্বিধাবিভক্ত হয়ে গেলে সেই সব রেলওয়ে স্টেশনের অনেকগুলি লুপ্ত হয়ে গেছে। বেশ কয়েকটি রেলপথ বর্তমানে প্রত্নতত্ত্বের বিবরণীতেই আশ্রয় পেয়েছে, ফলে সেগুলোর বৃত্তান্ত একালের পাঠকের কাছে অধরা। সেই কথা স্মরণে রেখে তথাগত প্রকাশন গ্রন্থটির পুনঃপ্রকাশে উদ্যোগ নিয়েছে। এই বিশালাকার সচিত্রিত গ্রন্থটি বর্তমানে দুষ্প্রাপ্য, তাই শ্রী রঞ্জিত সরকেল মহাশয়ের ব্যক্তিগত সংগ্রহ থেকে নিয়ে প্রকাশ করা হলো, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। তো বুঝতেই পারছেন এখানে প্রথম যে খণ্ডগুলো রয়েছে সেগুলো এককালে রেলওয়ে গ্যাজেটের মতন করে প্রকাশিত হতো আর কি। এবং সেখানে কলকাতা যে যে জায়গায় এদের স্টেশন ছিল সেগুলো নিয়ে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, খুবই ইন্টারেস্টিং। যেমন ধরুন বারাসাত বসিরহাট একটা লাইট রেলওয়ে ছিল, এবং সেখানে যে স্টেশনগুলো ছিল তার মধ্যে অনেকগুলো স্টেশন এখনো বহুল পরিচিত, যেমন দেগঙ্গা, ধান্যকুড়িয়া, আরবলিয়া, শিকরা, কুলিনগ্রাম, বসিরহাট, দন্ডিরহাট, টাকি রোড, হাসনাবাদ, হারোয়াখাল, এগুলো মোটামুটি রয়েছে। এবার দেখুন এদের ডেসক্রিপশন কিভাবে দেয়া রয়েছে, তার থেকে হয়তো এখন যে জায়গাগুলো অনেকটাই বদলে গেছে। যেমন ধানকুড়িয়া, কলিকাতা হইতে 27 মাইল দূর। এখানকার রেল স্টেশনের নাম ছিল ধানকুড়িয়া গাইন গার্ডেন। স্টেশনের সম্মুখে ইংরেজি কাসলের অনুরণনে নির্মিত গাইন বাবুদের সুন্দর বাগান বাটি দেখিতে পাওয়া যায়। বিখ্যাত দানবীর শ্যামাচরণ বল্লভ মহাশয় ধান্যকুড়িয়ার অধিবাসী ছিলেন। ধান্যকুড়িয়া গ্রামে তাহার প্রতিষ্ঠিত একটি অতিথিশালা আছে। মদন মোহনের মন্দির ধান্যকুড়িয়া একটি দ্রষ্টব্য বস্তু। বুঝতেই পারছেন যে মানে প্রতিটি জায়গার এরকম ভৌগোলিক ঐতিহাসিক পরিচয় দেয়া রয়েছে। এবং এখানে আসাম যাওয়ার যে রাস্তাটি, আসাম যাওয়ার যে রেলপথটি ছিল, বা তখন পূর্ববঙ্গেও তো রেলপথটি যেত, সেইখানকার স্টেশনগুলোরও পুরো বিস্তারিত বিবরণ এখানে দেয়া রয়েছে, সেই জায়গাগুলোর বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে। বেশ কিছু দুষ্প্রাপ্য ছবিও এখানে রয়েছে। পেছনে দেখুন নবগ্রহ মন্দির চট্টগ্রামের একটা ছবি দেওয়া রয়েছে, এবং এরকম আরো বেশ কিছু দুষ্প্রাপ্য ছবি এর ভিতরে দেওয়া রয়েছে। দেখুন তখনকার দিনের কামাখ্যা মন্দির বা নারায়ণগঞ্জের একটি মন্দির, জল দুর্গ, ক্ষমা করবেন, জল দুর্গের একটি ছবি এখানে দেওয়া রয়েছে। তো এটা একটা দুর্ধর্ষ বই, এবং এই ধরনের নন ফিকশন বই পড়তে যারা ভালোবাসেন, এই ধরনের দুষ্প্রাপ্য বইয়ের পুনঃপ্রকাশ রূপে পড়তে যারা ভালোবাসেন, তা কিন্তু একটা বই শুধু না, এটা একটা প্রামাণ্য দলিল, একটা ডকুমেন্ট। এটা সংগ্রহ করার জন্য যারা উৎসাহী তাদের জন্য আমি এই বইটা খুব স্ট্রংলি রেকমেন্ড করছি। পড়তেও কিন্তু ভালো লাগে, খুব কঠিন বাংলা নয়, সাধু বাংলা হলেও বুঝতেই পারছেন গ্যাজেট হিসেবে দেওয়া হতো, খুব কঠিন বাংলা তো দেওয়া হতো না, আপনারা অনায়াসে এটা পড়তে পারবেন। হাইলি রেকমেন্ডেড ফ্রম মাই সাইড, বাংলায় ভ্রমণ অখণ্ড সংস্করণ। এরপর যে বইটি নিয়ে আমি কথা বলবো সেটা এবছর পুরস্কৃত হয়েছে, এবং বইটি পড়ার পর আমি বুঝলাম যে এই যে পুরস্কারটি দেওয়া হয়েছে সেটা একেবারে যথাযথ চয়েস। বইটির নাম হচ্ছে শূন্য পথের মল্লিকা, এবং এর লেখক হচ্ছেন শরণজিৎ চক্রবর্তী। বইটি আনন্দ থেকে বেরিয়েছে, এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 600 টাকা। এই চমৎকার প্রচ্ছদটি, যেটা এভাবে দেখলে আপনি বুঝতে পারবেন কেন চমৎকার বলছি, চমৎকার প্রচ্ছদটি এঁকেছেন অমিতাভ চন্দ্র। এটা আমি বইমেলা
2025 থেকে কিনেছিলাম। এই বইটি মোটামুটি একটা মাল্টি লেয়ার্ড উপন্যাস, তো এক কথায় গল্প বলে দেয়া যাবে না। এই বইটির মধ্যে প্রেম, বিচ্ছেদ, রাজনীতি, হিংসা, দেশ বিদ্বেষ সবকিছু রয়েছে এতে, এবং ঠিক পরিমাণে রয়েছে। প্রেম, অবভিয়াসলি সরঞ্জিৎ চক্রবর্তীর বই, প্রেমের একটা মুখ্য ভূমিকা আছে, বেশ বড় একটি ভূমিকা আছে এর মধ্যে। প্রেমেরও নানা রকম প্রকার হয়, প্রকার ভেদ হয়, সব রকমই এখানে রয়েছে। কিছু চরিত্র রয়েছে, সেই চরিত্রগুলো আমাকে মানে বেশ কিছু মহাকাব্যের চরিত্রের কথা মনে পড়িয়ে দিয়েছে। এবং লেখার কায়দা, সঞ্জয় চক্রবর্তীর লেখার কায়দা নিয়ে বলার ধৃষ্টতা আমার নেই। এটুকুই বলতে পারি যে ওনার লেখনীর মধ্যে একটা ব্যাপার রয়েছে। ওনার লেখনী কোথাও প্রেডিক্টেবল যদি মনেও হয়, তাও লেখনীর মধ্যে এমন একটা আকর্ষণীয় ক্ষমতা রয়েছে যে পরে কি হবে জেনেও বুঝেও আপনি তাতে বুঁদ হয়ে থাকবেন। এবং এটা কোনো মানে খুব টুইস্ট আছে বা মোচড় আছে তেমন নয়, এটার মধ্যে একটা ল্যাঙ্গুইড পেস রয়েছে, যে ধরনের পেস এখনকার অনেক উপন্যাসী হয়তো বিরল। সেই যে স্লো পেস বা স্লো বার্ন যে ট্রিটমেন্টটা আছে, সেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে তো এই বই আপনাদের জন্য অবশ্য পাঠ্য। বইটির আমার প্রায় কিছুই খারাপ লাগেনি। হয়তো একটা দুটো মুহূর্ত রয়েছে এই উপন্যাসে যেটা বিবরণ হয়তো লেখক আরো অন্যভাবে দিতে পারতেন, আরো অন্য কায়দায় দিতে পারতেন। এছাড়া নাথিং টু কমপ্লেন অ্যাবাউট। আর এটা ডেফিনেটলি হাইলি রিকমেন্ডেড ফ্রম মাই সাইড। এরকম একটা মাল্টিলেয়ার প্রেমের উপন্যাস পাওয়া কিন্তু সত্যিই বিরল। আয়ুষ দা ফিল্মি বুক ফোরামের বুক রেকমেন্ডেশন দেখছেন, তাতে থ্রিলার থাকবে না, সাইকোলজিক্যাল থ্রিলার থাকবে না, তা কি হয়? তো আপনাদের সামনে একটা বইকে আমি রেকমেন্ড করছি আপনাদের, সেটা হচ্ছে অভিনব রায়ের লেখা মৃত্যুর সামনে রিক্সা স্ট্যান্ড। অভিনব রায় কিন্তু এই গত 2-3 বছরে ওনার বেশ উল্কার গতিতেই উত্থান ঘটেছে। নানান রকম প্রকাশনা সংস্থা থেকে ওনার বই আমি দেখতে পাচ্ছি। ওনার প্রথম বইটা কিন্তু আমি পড়েছিলাম এবং পড়েই বুঝতে পেরেছিলাম যে ওনার মধ্যে একজন বড় লেখক হয়ে ওঠার, জনর ফিকশনে বিশেষ করে একজন বড় লেখক হয়ে ওঠার সমস্ত সম্ভাবনা রয়েছে। ওনার লেখার মধ্যে একটা জিনিস আমার খুব ভালো লাগে যে ওনার লেখার মধ্যে একটা চাঁচা ছোলা ব্যাপার রয়েছে, একটা স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপার রয়েছে। কোনো কিছু রাগ ঢাক না করেই উনি লেখেন এবং ভীষণ ফাস্ট পেস্ট লেখা লিখতে উনি ভালোবাসেন। এই বইটি মূলত একটি সাইকোলজিক্যাল থ্রিলার, যেটি অক্ষর সংলাপ প্রকাশনা থেকে গত বছর বইমেলায় আমি কিনেছিলাম। অক্ষর সংলাপ প্রকাশনা থেকে প্রকাশিত এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 330 টাকা। প্রচ্ছদ দেখেছেন অভিব্রত সরকার। এর ভেতরে কিছু ইলাস্ট্রেশনও রয়েছে, একটি ইলাস্ট্রেশন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটি উত্তর কলকাতার, একদম উত্তর কলকাতার মধ্যেও যেগুলো প্রাচীন অংশ, সেই অংশের পটভূমিকায় ঘটে যাওয়া একটি সিরিয়াল কিলিং এর ঘটনা নিয়ে উপন্যাসটি বলতে পারে আবর্তিত হয়েছে। এবং এখানে পুলিশের ইনভেস্টিগেটিভ টিম রয়েছে একটি, এখানে একটি অত্যন্ত সাহসী মহিলা পুলিশ সেই কেসটিকে ইনভেস্টিগেট করছেন, তার নাম দীপ্তা। এবং প্যারালালি কিন্তু খুনির পয়েন্ট অফ ভিউ, খুনির মনস্তত্ত্ব, সেটাও সামনে আসছে খুনিরই বলা, উত্তম পুরুষে বলা ন্যারেশনে। তাও খুনিকে চিনতে কিন্তু আপনার যথেষ্ট বেগ পেতে হবে, মানে কে খুনগুলো করছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। এটাই হচ্ছে এই উপন্যাসের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমার মতে। এবং এর যে ক্লাইম্যাক্স রয়েছে সেটাও দুর্ধর্ষ। এই বইয়ের মধ্যে অনেকটা একটা বলতে পারেন পার্সোনাল ট্র্যাজেডির ব্যাপার রয়েছে, যেটা আপনাকে দুঃখও দেবে। তো সব মিলিয়ে বেশ মাল্টি লেয়ার্ড। এই ছোট্ট পরিসরে, খুব বেশি পৃষ্ঠার বই নয় এটি, মোটামুটি 189 পৃষ্ঠার মধ্যে একটি সাইকোলজিক্যাল থ্রিলার উপন্যাস এটি। কিন্তু এর ইম্প্যাক্ট, যেটা বললাম ছোট বই হলেও এর ইম্প্যাক্ট কিন্তু অনেক অনেক বড়। অনেক বইয়ের ক্ষেত্রে আমি বলে থাকি, এই বইয়ের ক্ষেত্রে আমি বলছি। বইটি আপনি অনায়াসে একটা এই শীতের দুপুরে লেপ মুড়ি দিয়ে, হাতে যে স্ন্যাক্স খেতে আপনি ভালোবাসেন আর কফি বা চা খেতে খেতে পড়তে পারেন, তার জন্য আইডিয়াল এই বই। হাইলি রেকমেন্ডেড ফ্রম মাই সাইড। মৃত্যুর সামনে রিক্সা স্ট্যান্ড, অভিনব রায়ের লেখা। এরপর আসছে আরেকটি নন ফিকশন বই নিয়ে। বইটির নাম নক্ষত্র পুরাণ, লিখেছেন বিমান নাথ। সাহিত্য সংসদ থেকে এটি প্রকাশিত হয়েছে এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 330 টাকা। এটি মূলত কয়েকটি
রিলেটেড প্রবন্ধের সংকলন বলতে পারেন, যেগুলো বিভিন্ন সময় দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এবং প্রত্যেকটাই হচ্ছে আমাদের এই যে মহাকাশ বা এই যে আকাশের তারা আমরা দেখতে পাই, নক্ষত্রমণ্ডলী দেখতে পাই, সেগুলোর সঙ্গে কিন্তু পুরাণের অনেকগুলো কাহিনী, যেগুলো আমরা ছোটবেলায় মা ঠাকুমার মুখে শুনে এসেছি, নানা রকম ছোটদের বইতে পড়েছি, বা বড় হয়ে বড়দের বইতে পড়েও নানাভাবে অ্যানালাইজ করার চেষ্টা করছি, তাদের সঙ্গে কিন্তু এগুলো নক্ষত্রের চলন, অয়ন, এগুলোর সঙ্গে কিন্তু এই পৌরাণিক কাহিনীগুলির ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ভীষণ ভীষণ ইন্টারেস্টিং একটি টপিক, এবং যেভাবে লেখক এটাকে রিলেট করেছেন ভীষণ ভীষণ সুন্দরভাবে, খুব ডেসক্রিপশনের সঙ্গে রিলেট করেছেন। ভাষা খুবই ইনফরমেটিভ, কিন্তু রসকসহীন নয়, যেটা আমি সবসময় বলছি যে নন ফিকশন বইয়ের অন্যতম শর্ত। না হলে তো নন ফিকশন বইও টেক্সট বই হয়ে যেতে পারে, কিন্তু এটা কিন্তু একদমই সেরকম বই নয়। খুব সোজা সাপটা অথচ সুললিত ভাষায় লেখক এখানে এই কমপ্লেক্স টপিকটাকে নিয়ে ডিল করেছেন। যদি আপনি মানে এই সূচিপত্র যদি আপনি দেখেন, দেখবেন এর মধ্যে যেমন আকাশের তারায় মহিষাসুর মূর্তিনি, নববর্ষ, তুলা রাশি ও তুলসী গাছ, অগস্ত্যের বিন্ধ্যাচল পারি, বহুরূপী কৃত্তিকা এবং অভিজিৎ, সপ্তর্ষি সংবতের ধাতা, আকাশের কালপুরুষ কে, এই যে চ্যাপ্টার গুলো রয়েছে, এর মধ্যে থেকে আপনারা অনেক অনেক, যাকে বলে আপনারা অনেক অনেক আশ্চর্য সব তথ্য পাবেন, এবং মানে চমৎকৃত হবে। আমার খুব খুব ভালো লেগেছে বইটা। বইটার মধ্যে বেশ সুন্দর সুন্দর কিছু ডায়াগ্রাম রয়েছে, বেশ দুষ্প্রাপ্য কিছু ছবি রয়েছে, অগস্ত্য মুনির ছবি রয়েছে, দ্বাদশ শতাব্দীতে তৈরি অগস্ত্য মুনির মূর্তির ছবি রয়েছে। ভীষণ ভালো একটি বই। বিমাননাথ নিজেও ভীষণ শিক্ষিত একজন মানুষ, ওনার লেখা ইংরেজি ফিকশনও আমি পড়েছি। নাম ছিল স্কাই ইজ ব্লু, এরকম একটা কিছু নাম ছিল। খুব ভালো লেখেন উনি, বাংলাও যে খুব ভালো লেখেন এটা পড়ে বুঝতে পারলাম। এর প্রচ্ছদ দেখেছেন চন্দন বসু, বইটি প্রচ্ছদ চমৎকার। দেখুন, মহাকাশ রিলেটেড বই, নক্ষত্র রিলেটেড বই, প্রচ্ছদ চমৎকার হতেই হতো, এবং সেই সত্যটি এটি পালন করেছে। আপনি এটি রেকমেন্ড আমি করছি, আপনি পড়বেন তো অবশ্যই, আপনি এটা কিন্তু কাউকে গিফটও করতে পারেন। যাদের এই ধরনের একাডেমিক অথচ ইন্টারেস্টিং বিষয়ের উপর উৎসাহ আছে, ইন্টারেস্ট আছে, তাদের আপনি এটা উপহারও দিতে পারেন। হাইলি রেকমেন্ডেড ফ্রম মাই সাইড। শেষ যে বইটি নিয়ে আমি কথা বলবো, এটি একটি ইংরেজি বই, ভীষণ সহজ ভাষায় লেখা। লিখেছেন লিরিসিস্ট সমীর, নামও হচ্ছে লিরিক্স বাই সমীর, স্টোরিজ বিহাইন্ড দ্য আইকনিক সংস। লিখেছেন সমীর এবং সুজা আলী, দুজনে মিলে বইটি লিখেছেন। বইটি প্রকাশনা করেছেন রূপা, এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 295 টাকা। সমীর আপনারা সকলেই জানেন, হিন্দি সিনেমা জগতের 90 দশকের, 00 দশকের প্রবাদ প্রতিম একজন লিরিসিস্ট, গীতিকার, এবং ওনার বাবা আনজানও খুব বিখ্যাত একজন গীতিকার ছিলেন। এবং দিল বলুন, সাজান, ফুলর কাটে, এইসব ছবিতে উনি গান লেখা শুরু করে নাম করেন। তার আগেও উনি লিখতেন, কিন্তু এই ছবিগুলো থেকে মূলত উনি নাম করেন। আশিকি তো আছেই অবশ্যই, তারপরে অন্যান্য ছবি, প্রচুর প্রচুর ছবিতে তিনি গান লিখেছেন। বেশিরভাগ গানই হিট, সুপারহিট, ব্লক চার্ট বাস্টার গান। তো সেই গানগুলো সৃষ্টি কিভাবে হয়েছিল, সেই গানগুলোর কথাগুলোর আইডিয়া ওনার মাথায় কি করে এসেছিল, এবং গান কি করে লেখা হয়, গান লেখার সঙ্গে কবিতা লেখার কি তফাৎ, সেগুলো সমস্তই গল্পের ছলে তিনি বলেছেন। এবং মানে পড়তে চমৎকার লাগে। এমন একটা ছোট্ট উদাহরণ আপনার দিয়ে দিই, মুঝে নিন্দ না, এই যে গানটা আছে, না জানে কাহা দিল খো গয়া, দিল সিনেমার, এই গল্প, এই লেখাটা কিভাবে এসেছিল ওনার কাছে, ওনার মাথায় কিভাবে এসেছিল, এবং আনন্দ মিন্দের সঙ্গে মিলে উনি কিভাবে এটা, এই গানটার জন্ম দিয়েছিলেন বলতে পারি, বা গানটি সৃষ্টি করেছিলেন, সেটা নিয়ে পুরো চ্যাপ্টারটা। এভাবে প্রত্যেকটা, এখানে যেমন ধাক ধাক গানে লাগার মতো বিতর্কিত গানের কথা নিয়েও লেখা হয়েছে, তেমন ঘুঙ্গাট কি আসছে দিলবার কা, যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, সেই গানের আইডিয়া কিভাবে এলো, সেই গানের কথা কিভাবে লেখা হলো, সেটা নিয়েও ডিটেইলে ডিসকাশন রয়েছে। সে নির্ণয় থেকে শুরু করে এক চুম্মা, হাউসফুল 3 অবধি উনি ডকুমেন্ট করেছেন, বলেছেন। সো যারা হিন্দি সিনেমার গান শুনতে ভালোবাসেন, যারা ওই 90s বড় হয়েছেন, এই গানগুলো শুনেছেন,
এবং এই গানগুলো নিয়ে ভেবেছেন যে এই গানগুলো সৃষ্টি কিভাবে হলো, তাদের জন্য তো অবশ্য পাঠ্য এই বই। এক রাত নস্টালজিয়া যদি ডুব দিতে চান, এই বইটা অবশ্যই সংগ্রহ করবেন। হাইলি রেকমেন্ডেড ফ্রম মাই সাইড। তো এই ছিল 12টা বই নিয়ে আমার বুক রেকমেন্ডেশন 2025 সিরিজের প্রথম ভিডিও। আরো 12টা বই নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব খুব শিগগিরই। নিউ ইয়ারে আপনারা কি কি করলেন, বা নিউ ইয়ারে কোনো বই কিনলেন কিনা, কি বই কিনলেন আমাকে জানাতে কিন্তু ভুলবেন না, আমি অপেক্ষা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আয়ুর্বেদ ফিল্মি বুক চ্যানেলকে এভাবে সাপোর্ট করে যাবেন। শুভরাত্রি, টাটা।